ডক্টর কামাল হোসেন এই নামটাই যথেষ্ট। অনেকগুলি কারণে এই নামটি আমাদের কাছে প্রিয় তার কারণ মহান মুক্তিযুদ্ধের সময় তার বিশাল ভূমিকা, বাংলাদেশের সংবিধান যা পৃথিবীতে গর্বের বিষয়, আমাদের আরেকটি গর্ব, আমাদের ভাষা আন্দোলনের মতো, আমাদের মহান মুক্তিযুদ্ধের মতো আরেকটি গর্ব আমাদের সংবিধান। সেই সংবিধান তার তত্ত্বাবধানে যখন হয়, সেই গল্প আমরা অনেকেই জানি, কিছু কিছু আজকেও শুনবো আমরা। এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্যে, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যে দল মত নির্বিশেষে যে মনীষীর কথা জাতি শ্রদ্ধার সঙ্গে শোনেন, মানেন, তিনি ডক্টর কামাল হোসেন। অত্যন্ত ব্রিলিয়ান্ট একটা ক্যারিয়ার ইউনিভার্সিটির। অক্সফোর্ড থেকে অনার্স করেছেন, পরে লিঙ্কন থেকে পিএইচডি করেছেন 64-তে, তার আগে ফিরে এসেছেন। তার এই কথাগুলো কিন্তু আমরা অনেকে জানি না, সেগুলো শুনবো। এবং বিশেষ করে শোনার আগ্রহ তো হতেই পারে, তিনি আন্তর্জাতিকভাবে তিনি আপোষ মীমাংসা করে দেওয়ার জন্য, আর্বিট্রেশন যাকে বলে, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী। জাতিসংঘ যার কথা সবচেয়ে মূল্যবান মনে করে, তিনি ডক্টর কামাল হোসেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, অভিভূত হয়েছি, এত ব্যস্ত সময়ের মধ্যে মূল্যবান সময় তার কাছে তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আপনাকে অনেক ধন্যবাদ। না ধন্যবাদ, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আপনি ইউনিভার্সিটি ওখান থেকে অক্সফোর্ড থেকে পাস করে আপনি ফিরে এলেন, তারপর আপনি এখানে প্র্যাকটিস করার জন্য মানে সনদ নিলাম, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য একটা পার্ট টাইম লেকচারশিপও সেখানে ব্যাপারে খুব আগ্রহী ছিলাম। তো প্রথম আমি এই আন্তর্জাতিক আইন ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে পড়ানোর জন্য প্রফেসর রাজ্জাক আমাকে সুযোগ করে দিলেন। পরে আমাদের সেই ল ফ্যাকাল্টিতে জার্মানির প্রফেসর এসে ডিন হলো। তো আমি চিঠি পেলাম যে তুমি এখানে আন্তর্জাতিক আইন পড়াচ্ছ কেন, ইন্টারন্যাশনাল রিলেশন, তুমি আমার সঙ্গে এসে আমার ল ফ্যাকাল্টিতে পড়াও, আমি 2টা সেকশন নেব, তুমি 2টা সেকশন নাও। তো এই 62 সন থেকে আমি ল ফ্যাকাল্টিতে পড়ানো শুরু করলাম। আর 64-তে গিয়ে আপনি? হ্যাঁ, তো ওই ফাঁকে আমি চলে এসেছিলাম যে আমার পিএইচডিতে কিছু কাজ শুরু করলাম, কেন বার করার জন্য আমি একটা ফেলোশিপ মানে সুযোগ নিতে চাই। তো আমি বললাম ঠিক আছে, আমি রিসার্চ ফেলোশিপ চাই। পেলাম, 1 বছর রিসার্চ করে কিছু লেখা টাকা তৈরি করলাম। তারপরে আমার প্রফেসরকে বললাম, দেখো আমি তো বারে যাচ্ছি, আমার তো এই পিএইচডি করার খুব মানে এত প্রয়োজনও নাই। তো আমি খুব ভালোই লাগলো, 1 বছর কেটে গেল, আমি চললাম। কয় না, এত কাজ করে তুমি কি করে এটা ছেড়ে দেবে, এটা তুমি ফাঁকে ফাঁকে এসে কিছু এটা এগিয়ে রাখো কাজ, আর তো 2 বছর 3 বছর তো তুমি এভাবে ঝুলিয়ে রাখতে পারো, তারপরে এসে 3-4 মাস থেকে এটাকে ফাইনাল করে সাবমিট করে দাও। তো আমি কিছুটা উৎসাহিত হলাম যে ঠিক আছে, এইভাবে তো করা যাবে ছুটির মধ্যে। আর বলবো যে ওই ফেলোশিপ তোমাকে আমি এক ভাগ করে আমরা ওই ছুটির সময় দেবো, 1 বছরকে 3 মাস করে আমরা, তেমন এটাও ভালো, আসারও একটা সুযোগ হবে। তো আমি 61-এ গেলাম 3 মাসের জন্য, 63-তে গেলাম 3 মাসের জন্য, 64-এ আমাকে বললো যে ভাই এইবার তুমি চলে এসো, কেন আর আমি কতদিন ঝুলিয়ে রাখবো। তো আমি 64-এ গেলাম, 4-5 মাস, হ্যাঁ, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বরে আমি সাবমিট করলাম। তো আল্লাহর রহমত যে সেটা মোটামুটি, যে এই অল্প সময়ের মধ্যে কি রেজাল্ট হবে এটাও তো বুঝতে পারিনি, কিন্তু মানে আমার পিএইচডি পক্ষেই তারা রায় দিল আর কি, আমার যারা এক্সামিনার ছিল। আপনার সেই অভিসন্দর্ভ কি প্রকাশিত হয়েছে? না, বই আকারে হয়নি। আচ্ছা, খণ্ড খণ্ড একটা পাঠ হয়তো বিভিন্ন জায়গায় বেরিয়েছে। সেটারও কারণ দেখেন না, 64-এ আসলাম, তো 65-এর কথা তো মনে আছে, যুদ্ধ হলো। হ্যাঁ, তখনই আমার যাওয়ার কথা ছিল যে পাবলিশারদেরকে এটাকে যেভাবে ওই সেটার জন্য আমি যখন যাব তখন যুদ্ধ বেঁধে গেছে। ওই যুদ্ধর মানে আঘাতটা আমার উপরে হলো যে আমার ওই কাজটা ওই বছরে করা গেল না, আর 1 বছরে না করলে পরে এত অন্য কাজগুলো এসে যায় যে ওটা মানে। তো অন্যদেরকে আমি বলি যে ভাই তোমরা থিসিস করার সাথে সাথে বইটা তৈরি করে প্রেসে দিয়ে দাও, না তো আমার যে অভিজ্ঞতা হলো যে আর হয় না, আর হয়ে ওঠে আর হয় না। তো ওখান থেকে এসে কি আপনি আইনের সঙ্গে যুক্ত পড়লেন, আইন ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়লেন? 59 থেকে, মানে 59 শেষের দিকে। কোন কোন অর্গানাইজেশন?
একটা তো ছিল আমাদের একটা ল ফার্ম ছিল, কিন্তু সেটা সেই ঊনবিংশ শতাব্দী কলকাতায় হয়েছিল অর্ডিগনাম। তো ওর আমাদের একজন বাঙালি সলিসিটার আহাদ সাহেব, আব্দুল হাসান, আব্দুল আহাদ সাহেব, উনি এসে তার একটা শাখা এখানে করলেন। আমার সঙ্গে লন্ডনে দেখা হলো, তো বললেন এসে আমাদের সঙ্গে কিছু কাজ তো তুমি শিখতে পারো, করতে পারো। তেমন অবশ্যই। তো আমি এসে ওখানে সঙ্গে ওখান থেকে চিঠি দিয়েছি যে আমি আসছি, আপনি বলেছিলেন যে আপনার এখানে এসে সুযোগ আমি যদি নিতে চাই, আমি অবশ্যই চাই। তো আমি আসলাম, উনিও দেখলাম হ্যাঁ একটা প্রতিষ্ঠিত অফিসের মধ্যে আমি একটা টেবিল চেয়ারও পেয়ে গেলাম। জাস্টিস মোহাম্মদ হোসেন, তখন তো জাস্টিস না আমাদের, উনিও খুব বয়স হতো না, হবে 30-35-এর দিকে হবে ওনার বয়স। তো ওনার রুমে বসা লাগলে ওটাও খুব ভালো লাগলো আর কি, যে উনি খুবই রসিক লোক ছিলেন, আর ওনার সঙ্গে কিছু কাজ করারও সুযোগ হলো, কোর্ট টোট। আর তখন যেটা হলো যে ওখান থেকে এই আমাদের ডিস্ট্রিক্ট কোর্টে যাওয়ার সুযোগ হলো। নর্মালি বিদেশ থেকে ব্যারিস্টার হয়ে গেলে সবাই একটা ভাবছিল আমরা হাইকোর্টে থাকবো, আমরা ওইখানে যাব না। তো আমার যে কি উপকার হয়েছে ওখানে যাওয়াতে, যে অনেক কিছু শেখার তো ওইটাই জায়গা। তো আমি সেই ঢাকা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে প্র্যাকটিস শুরু করি, হাইকোর্টেও করি। তো ওই অভিজ্ঞতাটা খুব কাজে লেগেছে। তারপরে আমি 62 সন 61-62 থেকে আমি ইন্ডিপেন্ডেন্টলি নিজের চেম্বার করলাম আর কি। আপনার রাজনীতির সঙ্গে সম্পর্ক কখন থেকে? ওইভাবে বলতে একটা হলো যে এই যে যারা বন্দী হতেন, মানে রাজবন্দী হতেন, তাদের এই পোস্টকার্ড আসতো জেলখানা থেকে আপনার নামে। হ্যাঁ হ্যাঁ, যে এটা আমি তো বন্দী হয়ে আছি, দেখো কোর্টের কেন তুমি উদ্যোগ নিতে পারো কিনা। এই যে আমাদের তখন বিশেষ করে বামপন্থী যারা ছিলেন, আমাদের ভাষার মতিন, এদের পোস্টকার্ড পেয়েছি, তাদের পক্ষে যে তোয়া সাহেব, সবাই পিটিশন নিয়ে গেছি কোর্টে, দু একজনের জন্য মানে রিলিজ অর্ডারও পেয়েছি। তো এইভাবে ওইগুলো করতে করতে কিন্তু এই বিশেষ করে যখন 65-র পরে 66-তে 6 দফা যখন শুরু হয় আমাদের, আর বঙ্গবন্ধুর সঙ্গে তো আমার পরিচয় হয়েছে আসার পরে পরে, কেন সরওয়ার্দী সাহেব আসতেন এখানে নামে, না ঢাকায় আসতেন, উনি তো আসতেন মানিক মিয়া সাহেবের বাসা উঠতেন। তো উনি আমার মানে যে বারে ইংল্যান্ড লন্ডনে বার জয়েন করার সময় যে একটা সার্টিফিকেট লাগে, উনি আমাকে দিয়েছিলেন যে ওই লিনকন জিনে। তো আমি ফিরে এসে ওনাকে বলেছি আমি তো বার করে এসেছি। তো তখন তো পলিটিক্সও নাই, উনি আসছেন বিশেষ করে বঙ্গবন্ধুর বেল মুভ করতে। তো আমি বললাম আপনার সঙ্গে পেছনে পেছনে একটু যাই, আমার একটু দেখা হবে, শেখা হবে, তুমি অবশ্যই এসো। তো আমি যে ওখানে দেখতাম যে উনি ম্যাজিস্ট্রেটকেও 3 বার করে মাই লর্ড বলেন। আমি বললাম এটা কি ম্যাজিস্ট্রেটদেরকে মাই লর্ড করা বলা কি এটাই নিয়ম? বুঝছো না, মাই লর্ড বললে দেখো না সে কত উৎফুল্ল হয়, তারপরে কি করে আমাকে বেল দেবে না। তো এইগুলো ওনার কাছ থেকে মানে শিখছি আর কি। মানে হ্যাঁ, যে উনি এত বিনয়ের সঙ্গে, মানে হাইকোর্টে এত বিনয়ের পরিচয় দিতেন না যেটা ম্যাজিস্ট্রেটের সামনে যে দিতেন। এটা শেখার ব্যাপার, যে ওখানে যে যদি আমি একটা ওকে ভাব করে যিনি আমাকে তার মানে এত বড় আইনজীবী আমাকে এখানে অন্যভাবে ট্রিট করছেন, তো এটা না, ওখানে অত্যন্ত বিনয়ী। তো ওইগুলো থেকে ওটা হলো, ওইভাবে আমার বঙ্গবন্ধুর মানে তখনকার আমাদের মুজিব ভাইয়ের সঙ্গেও পরিচয় হলো, এবং ওনার সঙ্গে মানে মিলে মিশে আমার যে সুযোগ হলো মেলামেশার, ওই আমরা মানিক মিয়া সাহেবের বাসায় আমরা বসে বসে এই কথাগুলো বলতাম। সরওয়ার্দী সাহেবের অনেক লোকজন আসতো, দেখা সাক্ষাৎ হতো। তো আমি ওই বৈঠকখানায় বসে সুযোগ পেয়েছি, অনেক প্রশ্ন করতাম যে দেখেন আমি তো বুঝতে পারিনি যে 54-তে এত বড় বিজয়ের পরে 58-তে কি করে বেটারা এসে আমাদেরকে আপনাদের সবাইকে সরিয়ে, যে তখন তো রাজনীতি নিষিদ্ধ, দলগুলো নিষিদ্ধ, আমাদের মুজিব ভাই অন্যান্যদের বিরুদ্ধে কেসের পর কেস দিয়ে যাচ্ছে, আর সরওয়ার্দী সাহেব তো আসছেন বিশেষ করে ওনাদের বেল টেল করার ব্যাপারে। তো আমি বললাম যে কতদিন এগুলো চলবে? তো আমাকে যে উত্তরটা এত ওনার মানে ইমপ্রেস করলো, উনি একটু চিন্তা করে বলেন দেখো এটা টিকবে না, আমি তোমাকে এটা বলতে পারি যে টিকবে না, এই মাটি এটাকে কোনোদিন মেনে নেবে না, তবে 5 বছর লাগতে পারে, বেশি হলে 10 বছর, তারপরে এদের কোনো থাকার স্কোপ নাই। তো দেখেন 59-এ আমাকে কথা বলেছেন, 69-এ আইয়ুব যখন পতন হলো
আমি ওনাকে স্মরণ করালাম যে দেখেন আপনি এরকম একদম অঙ্ক করে কিভাবে বললেন, তার উনি হাসলেন, বললেন না এটা মানে আন্দাজের ব্যাপার, তবে এটা আমি বলছি যে অনির্দিষ্টকালের জন্য এটা থাকবে না। আমি বলছি যে এটা সময়ের মধ্যে যেতে হবে, তো 5 থেকে 10 দেখো তো কথা থাকলো। তো এই জিনিসও আমি আমার লক্ষ্য করেছি, উনি এইসব ব্যাপারে মন্তব্য করতেন, কি অভিজ্ঞতা তার, সে যে অনেকে মানে ওনার সময় অনেক রকমের মন্তব্য করে। তো আমি কাছে থেকে দেখেছি যে উনি এই দেশের মাটি মানুষকে যেভাবে চিনতেন আমি অন্য কাউকে পাইনি। এই যে উনি যখন বললেন 10 বছর, এটা তো 59-এর কথা। তারপরে এই ইলেকশনের সময় আমি তো ঢাকা 70 নির্বাচনে আমি ওনার চিফ ইলেকশন এজেন্ট। উনি না প্রথম তো ওই আগরতলা মামলা থেকে বেরিয়ে এসে উনি তুমি রাজনীতিতে আসো, কারণ এটা তো আমি চিন্তা করি নাই। আমি তো আইনজীবী হিসাবে কাজটা, আপনাদের সেবা তো অবশ্যই কর্মী হিসাবে কাজ করব, কিন্তু রাজনীতি যে আমি করবো এটা তো আমি ভাবিনি। না, তুমি একটা জিনিস জেনে রাখো যে আইন টাইন শিখেছো, ভালো ডিগ্রি নিয়ে এসছো, হ্যাঁ খ্যাতি অর্জন করবে, অনেক টাকা আয় করবে। তো আমি বলছি যে মানুষের সেবা যদি করতে নামো, গরিব মানুষের সেবা, তারা যে ভালোবাসা দেবে এর তুলনা অন্য কোনো জিনিস তুমি দেখো জীবনে পাওয়ার মতো না। এটা যে এত সত্য কথা ছিল। আমি যে ওনার কথার মতো রাজনীতিতে আসলাম, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, শহরের পাড়ায় পাড়ায় মানুষদের সঙ্গে যে ঘোরার সুযোগ হলো, তখনই বুঝলাম যে মানুষ, এই যে এখন আমি বস্তিবাসীদের কাজ করি, এদের যে ভালোবাসাটা এটা অসাধারণ, তাদের কৃতজ্ঞতা যেটা প্রকাশ করে। তো আমি তো লজ্জা পেয়ে যাই যে আমি তো আমার সামান্য একটা আইনের সহায়তার চেষ্টা করছি, কোনোভাবে সফল হচ্ছি, কোনো সময় হচ্ছি না। এইরকম কৃতজ্ঞতা তো তোমরা যেটা জানাচ্ছ, এটা আমি নিজেই লজ্জা পাচ্ছি। তো এই জিনিসটা আমি দেখেছি যে ধনী মানুষ অনেক টাকা পয়সা দিয়ে আপনাকে যদি কাজ আদায় করে, সেই অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া যায় না। যে গরিব মানুষের জন্য কাজ করলেন, ও তার বস্তি থেকে উচ্ছেদ হওয়া থেকে যদি ওকে রক্ষা করেন, অসাধারণ সে কৃতজ্ঞতা জানায় এবং অনেকদিন মনেও রাখে। 10 বছর পরেও দেখা হলো, হ্যাঁ আপনার জন্য তো আমরা এখনো টিকে আছি। আমরা কথা শুনছিলাম, মানে প্রশ্ন করার সুযোগও পাচ্ছি না, তার কারণ হচ্ছে এত অভিভূত হয়ে শুনছি আমাদের জন্মের ইতিহাস, আমাদের হয়ে ওঠার ইতিহাস, স্বাধীনতার ইতিহাস এত অন্তরঙ্গভাবে, এবং যাদের সঙ্গে তিনি চলেছেন তাদের কথাটি এত আন্তরিকভাবে বলছিলেন যে আমি প্রশ্ন করার সুযোগ পাচ্ছিলাম না। তো অত্যন্ত অতি সম্প্রতি আপনার একটা ফৌজদারি বিধির একটা ধারা নিয়ে পরিবর্তন হলো, এই ব্যাপারটা যদি বলেন, 54 ধারা, যেটা নিয়ে অনেকে মানে সেই ব্রিটিশ আমল থেকেই সিদ্ধত ছিলেন। এখনো অনেকেই বলেন যে রাজনৈতিক এবং বাণিজ্যিক কারণে পুলিশ এটার অপব্যবহার করেছে বা করছে। মানে আমরা তো সেই ব্রিটিশ আমলের তো এটা অপপ্রয়োগ ব্যবহার হয়েছে, পাকিস্তান আমলে তো হয়েছে, এবং আমরা সবাই ভুক্তভোগী। বিশেষ করে আমাদের যারা রাজনীতিতে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের তো একজন 10 বছর 12 বছর মানে সে ওইভাবে আটক থাকতে হয়েছে বিনা বিচারে, এই নানা অজুহাতে ওনাদেরকে নিয়ে আটক করতো। তো আমারও তো ওই প্র্যাকটিস দিয়ে কিছুটা আমার ওনাদের সঙ্গে সম্পর্ক হয়েছিল, যে একদম বিনা বিচারে যে কোনো মিথ্যা অজুহাতে ধরে নেওয়া, আর কথায় কথায় ষড়যন্ত্র মামলা। শেষ পর্যন্ত আমরা ওই আগরতলা, মানে 2 সপ্তাহ না 10 দিন পরে ইসলামাবাদ থেকে ঘোষণা হলো যে এই মামলাটাকে আগরতলার ষড়যন্ত্র মামলা হিসাবে পরিচিত হবে। আমি বুঝলাম যে এটা তো এই ষড়যন্ত্র তো তাদের বানানো আর কি, এটা তো বেল হওয়ার চান্স নেই কোনো। হ্যাঁ, ওইটাই তো ওই আইন করে বললো যে এখানে বেল হবে না। কেন তখনকার আমলে যেটা স্মরণীয়, যে ম্যাজিস্ট্রেট অনেক সময় বেল না দিলে সেশন জাজের কাছে দিলে বেল পাওয়া গেছে। তো উনি তো এই 6 দফার বক্তৃতা করতেন, ধরে নিয়ে যেত, বেল নিয়ে বেরিয়ে গিয়ে মানে কোর্ট থেকে সোজা আরেকটা মঞ্চে যে 6 দফা। তো ওরা তো দেখলো যে মানে ওই যে আদেশ দিয়ে ডিস্ট্রিক্ট জাজকে থেকে বেল নাকচ করাতে পারতো না, তো বেল উনি সব জায়গায় পেয়ে যাচ্ছিলেন। তখন তো শেষ পর্যন্ত বললো যে না, একটা বিশেষ আইন করে মিলিটারি কাস্টাডি, সামরিক বাহিনীর ওনাকে নিয়ে যেয়ে ক্যান্টনমেন্টে বন্দি করবে, এবং এখানে কোনো বেলের বিধান নাই।
এইভাবে তো কিছুদিন ওনাকে ওইভাবে বঞ্চিত হতে হলো, বেল না পেয়ে মিটিং টিটিং উনি করতে পারলেন না। কিন্তু বাই দ্যাট টাইম যথেষ্ট মানুষের মধ্যে 6 দফা ছড়িয়ে গেছে, তরুণরা এটাকে নিয়ে গ্রামে গ্রামে চলে গেছে, অদ্ভুত কিভাবে ছড়িয়েছে। তখন তো টিভি ছিল না, এই যে এখনকার টিভি, যে এক জায়গায় কথা বললেন লক্ষ লক্ষ লোকের কাছে আপনার কথা পৌঁছে গেল। তখন তো সে, আমার তো মনে আছে যে বঙ্গবন্ধু নিজেও আইলের উপরে দিয়ে হেঁটে হেঁটে হ্যান্ড মাইক নিয়ে, আমাদের কর্মীরাও ওইভাবে বলা হতো যে যত জায়গায় যে এই কথাগুলো পৌঁছাতে পারো। আর সে ছাত্রদের অসাধারণ ভূমিকা ছিল। আর আমাদের মতো তরুণ যারা, আমরা ছাত্রদের তো বয়সের কাছাকাছি ছিলাম, তো আমাদের দেখতাম যে অনেক এই ধরনের পরিশ্রম যেত, কিন্তু ভালোও লাগতো মানুষের কাছে যাওয়া, কথা বলা। এবং যেখানে গেছি আর এই কথা বলেছি, বিশেষ করে যে আমাদের কিভাবে বঞ্চিত করে রাখা হয়েছে, আমাদের যে ন্যায্য প্রাপ্য পাই না, আমরা সেই কর্মসংস্থানের মধ্যে আমরা ভাগ পাই না, বাজেটে ভাগ পাই না। তো মানুষ এটা শুধু শুনতো না, এটা ভালোভাবে তারা বুঝে এই কথাটা ধরতো। যে কারণে আমি মনে করি যে আমরা যে কিভাবে এক দশকের মধ্যে, ওর চেয়েও কম, 66-এ তো হলো, 6 দফা আনুষ্ঠানিকভাবে তো 66-এ হলো, আর 71-এ আমরা স্বাধীন 5 বছর। আর 7.5 কোটি মানুষ, টিভির মধ্যে আমাদের বক্তব্য যায়নি, রেডিওতে যায়নি, এই মুখের কথা মানে হ্যান্ড মাইক নিয়ে নিয়ে প্রচার করা। এবং ওই কিছু পোস্টার আমাদের ছিল যে গরুকে আমরা খাওয়াচ্ছি, দুধ ধুয়ে নিয়ে যাচ্ছে একজন, গাছে গোড়াতে আমরা পানি দিচ্ছি, সার দিচ্ছি, আর ফল নিয়ে যাচ্ছে। এইগুলো মানুষ ঠিকই ধরেছে আর কি, যে আমাদের যে কথাটা তারা ঠিকই ধরেছে। তো এটা থেকে আমরা মুক্ত হতে চাই, এটা বোঝানো মানে আর কঠিন হয়নি। আর তারপরে ওই 71-এ, আগে 70-এ, না 71-এই তো ইলেকশনের আগে ওই যে ঘূর্ণিঝড় যেটা হলো 70-এ, ওই 70-এর ঘূর্ণিঝড়ে মানুষ আমাদের কথাগুলো উপলব্ধি করতে পেরে কিভাবে আমরা অবহেলিত হয়েছি। যে এত লোক মারা গেছে, কোনো রিলিফ আসে না, কিছু সাহায্য আসে না, আমাদেরকে সব নিজের চেষ্টায় যে মানুষকে বাঁচানোর জন্য যে চেষ্টা হলো, এর মধ্যে আমাদের সেই আন্দোলনকে বেশ আরো জোরদার করলো। তো সেই জিনিসটা আমি বলি, নির্বাচনে জেতার পরে আপনারা যখন বসলেন জাতীয় সংসদের, ন্যাশনাল অ্যাসেম্বলির পাওয়ার ট্রান্সফার কিভাবে হবে, পাকিস্তানের প্রেসিডেন্ট আগা মোহাম্মদ ইয়াহিয়া খান, জেনারেল বসলেন একদিকে, পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো তিনি বসলেন। না, বসতে তো দিল না, মানে এটা তো ইন্টারেস্টিং। আমরা বসার জন্য যে একটা প্রস্তুতি নিলাম, 3 তারিখে অধিবেশন শুরু হওয়ার কথা, 1 তারিখে হঠাৎ একটা বললো যে রেডিও শোনো, রেডিওতে বলছে অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হয়েছে। আরে সর্বনাশ! তো সেই দিনই তো আমরা বললাম যে কি করা, তো ঠিক আছে, প্রেস কনফারেন্স কুরবানি হোটেলে। কিন্তু মানুষ এই কথা শোনার সাথে সাথে যে প্রতিক্রিয়া আমার মনে পড়ছে, মানুষ খেলার মাঠ থেকে বেরিয়ে এসছে, ইডেন বিল্ডিং যে সেক্রেটারিয়েট ছিল ওখান থেকে বেরিয়ে এসছে। মানে আমরা যে পুরানা পল্টন আওয়ামী লীগ অফিস থেকে কুরবানি হোটেলে যাচ্ছি, হাজার হাজার মানুষ তখন রাস্তায়, আর খুবই তারা মানে যে জঙ্গি মিছিল করছে, মানি না, মানবো না, কি মনে করে তারা আমাদের মানে নির্বাচিত, আমরা আমাদের বসতে দেবে না, জোর করে আমাদের উপরে কিছু চাপাবে, মানি না, মানবো না। তো মানুষ, বোঝাই গেল যে জনগণ সাংঘাতিকভাবে ক্ষুব্ধ। তো বঙ্গবন্ধু গেলেন না, আমরা আজকে কর্মসূচি, তো আন্তর্জাতিক অনেক সাংবাদিকরাও ছিল। তো আমার মনে আছে যে ফার্স্ট তো মানে ইংলিশে বললেন যে তারা যেটা করেছে এটা অন্যায়, দিস শ্যাল নট গো আনচ্যালেঞ্জ, এই শব্দটা ইংরেজিতে। এটা তো আমরা অবশ্যই এটাকে চ্যালেঞ্জ করব, এবং আমাদের একটা অসহযোগ আন্দোলনের ডাক আমরা দিচ্ছি। যে যারা আছে বাঙালি, আমরা ওদের সঙ্গে কোনো রকমের সহযোগিতা করব না। মানে সরকারে, রেল, বাজারে, যানবাহনে, যেখানে আমরা আছি ওদের সঙ্গে কোনো রকমের সহযোগিতা করব না। তো আমাদের তো সেরকম অসহযোগ আন্দোলনের কোনো অভিজ্ঞতা ছিল না। তো তাজিম ভাইকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি এটা পরিচালনা করার ব্যাপারে একটা কন্ট্রোল রুম করেন। আমি ওনার সঙ্গে একজন সহায়ক হিসাবে মানে সুযোগ হলো আমার কাজ করতে। ব্যারিস্টার আমির ইসলামও আমাদের সঙ্গে আসলেন। তো আমাদের কাজ ছিল যে যারা যারা ফোন করে করে জানাতেন যে
এইরকম অসুবিধা হচ্ছে, কিন্তু অসুযোগ মানে যে সব কিছু বন্ধ। তো আমাদেরকে সে ফ্যাক্টরি থেকে বলছে যে ভাই আমরা তো 1 তারিখে এটা হয়ে গেল অসুযোগ, বেতন পাচ্ছি না। তো এখন বেতন দিতে পারছি না, তো আপনারা কিছু আমাদেরকে এক্সাম্পশন দেন, যে আমাদের একটা ব্যাংক ট্যাঙ্কদেরকে বলেন যে অন্তত আমরা যে টাকা তুলে বেতন দিয়ে দিতে পারি। তো তখন আমরা এটাই লিখে দিতাম যে হ্যাঁ এই 10টা থেকে 12টা খুব ব্যাংক খুলতে পারবে, এবং তারা তাদের খাতা নিয়ে এসে দেখাবে কত টাকা নিলে এই বেতন দেওয়া হবে, ততটুকু তো সেই পরিমাণ টাকা দিয়ে দেওয়া যাবে। তো এই ধরনের আমাদের কাজ ডেইলি পুরো অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের আছে? পুরো অ্যাডমিনিস্ট্রেশন। এটা আমি তো সেটাই বলি যে এটা যদি যে কেউ এই অভিজ্ঞতা যার না থাকে, সে বুঝতে পারে না যে কিভাবে জনগণ ক্ষমতার মালিক হয়ে যায়। ক্ষমতার মালিক আমরা সংবিধানে লিখেছি, কিন্তু আসলে দেখেছি ওই 25 দিনে, 1 মার্চ থেকে 25 মার্চ, যে আর্মি টার্মি কিছুই না, তারা ক্যান্টনমেন্ট থেকে বেরোতে পারে না, তারা কারওয়ান বাজার থেকে কোনো কাঁচা তরকারি কিনতে পারে না। এমনকি ফোন আসলো আমাদের কন্ট্রোল রুমে যে ইয়াহিয়া খানের আমি মিলিটারি সেক্রেটারি। কি ব্যাপার ভাই? বলেন আপনারা দেখেন আপনাদের অতিথি হিসাবে এসছে ইয়াহিয়া খান, তো তার রান্নাঘরে সবাই অসহযোগ করছে, কোনো রান্না বান্না নাই, সে কোনো রকমের গরম খাওয়া 2 দিন খায় নাই, তো একটু এক্সাম্পশন দেন যে বলেন একটা রান্না করে খাওয়াতে পারে। তো আমি বললাম এটা তো তার ব্যাপার, বঙ্গবন্ধুর একটু আদেশ নিতে হয়। তো বঙ্গবন্ধু বললাম দেখেন ওরা বলছে যে রান্নাঘরে যেন কিছু পাক করার আমরা পারমিশন দিয়ে দিই, দাও দাও ডাল রুটি করে দিই ওটার জন্য। এইভাবে ও বাবুর্চি রেস্টুরেন্টে ভাই কিছু ডাল রুটি করে দিও। চিন্তা করেন কি ধরনের অসহযোগ। ওরা সব মেশিন গান নিয়ে আছে, কিন্তু আর্মি তখন কড়া মার্শাল কেউ মানে মানে এত অসহায় তারা তখন হলো যে তখন আমরা বুঝতে পেরেছি যে কিন্তু আর রাখতে পারবে না তাদের, মানে সব আর্মি টার্মি দিয়ে দেখছি যে মানুষ যখন এক হয়ে গেছে তারা তো সেটা আমরা ডেলি বলতাম, এই যে আপনি কথাবার্তা বললাম, তো তখন ইয়াহিয়া খান এসে বলছে ঠিক আছে একটু আলোচনা হোক যে আমরা ক্ষমতা হস্তান্তর করব তোমাদেরকে। আমরা বলছি 6 দফার ভিত্তিতে, যে তোমাদের কেন্দ্র তো সব ক্ষমতা ছিল, এখন ওই সব ক্ষমতা আমাদের দিয়ে দাও। হ্যাঁ, এক ইস্ট থেকে পশ্চিম থেকে পূর্ব বাংলা আসার ব্যাপারে, যাতায়াতের ব্যাপারে একটা সেন্টারে কিছু করতে থাকবে, আর বিদেশ নীতিকে সেন্টার থেকে কিছু কোঅর্ডিনেট করা যাবে, কিন্তু অর্থনৈতিক ব্যাপারে সবকিছু আমাদের অঞ্চলে আমরা নিয়ন্ত্রণে চলে আসবো। যে বৈদেশিক মুদ্রা আমরা আয় করব এখানে পূর্ব বাংলায় ব্যয় হবে, রপ্তানি হলে এখান থেকে যাবে, টাকা এখানে আসবে। এবং এটা অসহযোগ আন্দোলনের মধ্যে হলো চিটাগং থেকে ওরা ফোন করছে যে না আমরা পাটদ্রব্য এখন আর জাহাজে তুলছি না, আমরা বলছি দেখাও যে টাকাটা কোথায় আসবে, এটা ঢাকা চিটাগংয়ে আসবে না করাচি লাহোরে যাবে। ওটা যদি আমাদের সন্তুষ্ট না করতে পারে যে ঢাকাতে আসবে, আমরা মাল তুলব না। তারা বাধ্য হয়ে তখন চিঠি দিয়ে বলতে হয়েছে যে এই মালটা যাচ্ছে, টাকাটা এই ঢাকা ব্যাংকে আসবে, চট্টগ্রাম ব্যাংকে আসবে। তো এই যে জনগণের যে ভূমিকা, সক্রিয় ভূমিকা, এই যেসব আমাদের আদেশ ছিল, যেসব আমাদের লক্ষ্য ছিল অর্জন করার ব্যাপারে, আমাদের ডাইরেক্ট আদেশ দেওয়ার আগেই তারা এটাকে কার্যকর করে ফেলছে আর কি। তো তারপরে যেটা বললেন যে সরকার আমাদের সেক্রেটারিয়েট থেকে তারা একদম প্রস্তাব নিয়ে এসছে আমাদের যারা সিভিল সার্ভেন্ট, যে এখন আমরা নির্বাচিত যে যারা প্রতিনিধি আছেন তাদের আদেশ অনুযায়ী কাজ করব। আমরা জানিয়ে দিয়েছি যে ওই যে সামরিক প্রশাসকদেরকে ওদেরকে যে ভাই তোমাদের আদেশ অনুযায়ী আমরা কাজ করব না। তো ডেলি তারা ফাইল টাইল নিয়ে চলে আসতো যে এই খাদ্য গোদাম থেকে কত খাদ্য আমরা ছাড়বো অ্যান্ড সো অন, বিভিন্ন রকমের যেসব যেটা দৈনন্দিন যেটা আদেশের প্রয়োজন ছিল তারা এসে আদেশ নিয়ে যেত। তো সেইটা আমি দেখেছি যে জনগণ ঐক্যবদ্ধ জনগণের যে শক্তি কি অসাধারণ শক্তি। তখনও দেখেছিলাম, মুক্তিযুদ্ধে তো আমরা দেখলামই, তারা তো মুক্তিযুদ্ধের সময় কিন্তু আপনি আগরতলায় গেছিলেন। আগরতলায় গেলেন, সেখান থেকে পাকিস্তান? না না, আমি আগরতলায় যাইনি, আমি এখানে। আমি ভুল পড়েছি তাহলে? না না, সেটা আমি বলি যে সে রাত্রে তাজিন ভাইয়ের সঙ্গে আমার আর কামরুল ইসলাম আমাদের বাড়িতে যে আশ্রয় নেওয়ার কথা ছিল পুরনো শহরে, তো আমরা তাজিন ভাইকে নিয়ে যখন যাব, আমাদেরকে এসে আমাদের এমপি ছিলেন মুজাফফর সাহেব এমএনএ, উনি এসে বললেন যে ভাই নিউ মার্কেটের সামনে তো সব ইপিআর পজিশন নিয়ে নিছে, আপনারা তো আর পুরনো শহর যেতে পারবেন না।
তো তখন আমরা বললাম যে এক এক বাড়িতে আমরা আজকে রাত্রে এই দিকে থেকে যাই, ধানমন্ডি, লালমাটিয়া। তো আমি ওই ধানমন্ডিতে আমার একটা ভাগ্নের বাসায় ওনারা নামিয়ে দিলেন যে পরের দিন সকালে আপনাকে আমরা নিয়ে নেব। আর সে রাত্রে যেভাবে প্রচণ্ড গোলাগুলি হলো, সকালের দিকে আমি তো আর বিচ্ছিন্ন হয়ে গেলাম। 9 মাস পরে যখন আসা, কারণ আমাকে এক বাড়ি আরেক বাড়ি থেকে ঘুরতে লাগলাম, তো 3 দিন বোধহয় 4 দিন পরে আমাকে লালমাটিয়াতে একটা বাড়ি থেকে ধরলো আর কি। কারফিউ তখন কে বলছে যে আর্মি এসে এটা ঘেরাও করেছে। আমি বললাম ঠিক আছে ভাই, আমি যে বলবো যে কেন ভিতরে ঢুকে গোলাগুলি না করে। বলছি যে হ্যাঁ আপনাকে আমরা অ্যারেস্ট করেছি। ঠিক আছে, ক্যান্টনমেন্টে নিয়ে গেল। ওখান থেকে পরের দিন আমাকে একদম ফ্লাই করে বললো যে তোমার নেতাকে আমরা নিয়েছি, তোমাকে আমরা ওই দিকে পশ্চিম পাকিস্তানে নিয়ে নেব। তো আমাকে 3 তারিখ 4 তারিখ হবে ওই হরিপুর কেন্দ্রীয় কারাগারে, ইসলামাবাদে নেমে একটা মাইক্রোবাস করে কেন্দ্রীয় কারাগারে নিয়ে গেল হরিপুর। এটা হলো আইয়ুবের জন্মস্থান। এটা পরে বুঝতে পারলাম যে হরিপুর এটা ফ্রন্টিয়ার প্রভিন্সে, সীমান্তে। আর বঙ্গবন্ধুকে নিয়েছিল মিয়াওয়ালি জেলে, সেটাও সীমান্তে। তো আমার কাছে যে জিজ্ঞাসাবাদ করতে আসতে বলতো, হ্যাঁ তোমার নেতা তো মিয়াওয়ালিতে আছেন। আমাকে একবার বলে যে হ্যাঁ হ্যাঁ ওনার তো দেখো বেঁচে থাকার আর কোনো উপায় নাই, ওনার তো মানে মৃত্যুদণ্ড নিশ্চিত। তো তোমার তো ছোট বাচ্চা টাচ্চা আছে, দেখো তোমাকে যদি তুমি বাঁচতে চাও তো আমাদেরকে কিছু তথ্য দাও। এই যে দেখো একটা কাগজ, কলম, 1 সপ্তাহ সময় নিয়ে তুমি সব মানে বিস্তারিত লিখে দাও কিভাবে তোমাদের বিদেশি সম্পর্কগুলো হলো, কোথায় থেকে তোমরা অস্ত্র আনলে। এইগুলো আমি খবর দিচ্ছি যে তোমাদের আচ্ছা মুক্তি বাহিনীর মানেটা কি, মুক্তি বাহিনীর মানেটা কি, মুক্তি বাহিনী মানে ফ্রিডম ফাইটার। ও তো এই দেখো এইসব তোমরা শুরু করেছো, এইসব অস্ত্র টস্ত্র তোমরা তো অনেক গভীর ষড়যন্ত্রের মধ্যে ছিলে, এটা বোঝা যাচ্ছে। তো এইসব লিখে ফেলো। ঠিক আছে কলম দাও। আমি বসে শুরু করেছি বৈষম্যর তথ্যগুলো দিয়ে, যে আমরা 56% থেকে চাকরিতে, মিলিটারিতে 5%, সিভিল সার্ভিসে 20-30%, বাজেটে 30%-এর বেশি না। এই বৈষম্যর বিরুদ্ধে আমাদের আন্দোলন হলো। তারপরে ভাষার ব্যাপারে আমাদেরকে বঞ্চিত করা হলো। তো 54-তে আমরা ভোট টোট দিয়ে প্রমাণ করলাম যে বাংলার মানুষ আজকে এগুলো থেকে মুক্ত হতে চায়। তো আমরা মার্শাল ল চাপালে। তারপরে আমরা বললে ইলেকশন দেবো। তার মানে ঠিক আছে, এই লোক সংখ্যা ভিত্তিক ইলেকশন, আমরা 56%, আমার 56% সিট দিতে হবে, সেটা মানলে তারপরে রেজাল্ট যেটা হলো সেটা তো আমরা মানে 169-এর মধ্যে 167তে পেয়ে গেলাম, অর্থাৎ আমরা ঐক্যবদ্ধ। তো আমরা বলছি ঠিক আছে, বসে আমরা একটা আলোচনার মধ্যে যে পরিবর্তন আনা যেটা আমাদের লক্ষ্য আমরা আনবো। তো তোমরা তো 1 তারিখ এটা বন্ধ করে দিলে যে বসতে দেওয়া যাবে না। তো আমরা কি করবো? আমরা তখন মানে অসহযোগ আন্দোলন করেছি। তো দেখি সে পড়তেছে আর তার চেহারা খারাপ হইতেছে। তো তুমি তো আমাদের কথা বুঝলা না, তোমাকে ভাবলাম বাঁচার একটা সুযোগ দিয়েছি, তুমি তো সেটা নিলে না। তো বললাম আমি কি করে নেব, আমি যেটা সত্য কথা সেটা লিখি। আমি বলবো তুমি আমার কথাগুলো যাচাই করে দেখতে পারো, তোমাদের রেকর্ড আছে, পত্রপত্রিকা আছে, কোনো একটা কথা যদি বলো আমি ভুল বলেছি, তখন আমি যে কোনো শাস্তি দিতে চাও আমি নেব, কিন্তু আমি উচিত কথা লিখেছি। তুমি যদি বলে যে আমি বানিয়ে কোনো কিছু লিখবো কোনো সুবিধা পাওয়ার জন্য, দ্যাট ইজ নট পসিবল। তো বললাম তো আর পারলাম না, তুমি তো মানে তোমাকে একটা সুযোগ এরকম দেওয়া হলো, তুমি এটাকে কাজে লাগাতে পারলে না। তো তারপরে আমাকে এই 8 সপ্তাহের মধ্যে নোটিশ দিল যে তোমার দেশদ্রোহিতার বিচার হবে, যে অপরাধের জন্য বিচার হবে। বাই দ্যাট টাইম বঙ্গবন্ধুর বিচার শেষ। বললে তোমার নেতার তো বিচার হয়ে গেছে, এবং তোমার বিচার হবে এই অক্টোবর-নভেম্বর মাসে। এই জেলখানা মানে ওই জেলখানার ভিতরে একটা এজলাস বসবে, এখানে বিচার হবে। তোমার নেতারও তো এইভাবে জেলখানার ভিতরে বিচার হয়েছে। অবশ্য ওনাকে মিয়াওয়ালি থেকে বোধহয় সোইওয়াল, এটা পাঞ্জাবের জেলা, ওখানে নিয়ে এসেছিল। ঠিক আছে, তো আমি কিছুটা তো খুব আগ্রহী হলাম যে অ্যাটলিস্ট বিচার টিচার হলে বাইরে থেকে লোক আসবে, কেন আমাকে একদম সলিটারি কনফাইনমেন্টে রেখেছে, যে একজন কোনো বন্দীদের সঙ্গে কথাবার্তা মানে ওঠা বসা কিছুই সম্ভব না। আর আমার ওয়ার্ডে যারা ছিল পাঠান, তো তারা তো ভাষারও সমস্যা ছিল, আর ওদেরকে একদম বলেছে তোমরা এর সঙ্গে কোনো কথা বলবে না। তো ওটা কি সম্ভব যে সারাদিন বসে একদম কথা, ওরা তার ভাঙা মানে একটু উর্দু একটু পুস্তু এগুলো মিলিয়ে বলে যে
তুমি তো খুব খারাপ মানুষ এটা মনে হয় না? তারপরে তুমি নামাজ টামাজ পড়ো দেখি, তো ওরা তো বলে তোমরা সব হিন্দু, হিন্দুর আবার কি নামাজ পড়ে? তো আপনি কে বলছে তোমাদেরকে আমরা সবাই? না না, এখানে তো এই ধারণা যে সবাই তোমরা হিন্দু, তোমরা নামাজ পড়ো কি করে? উকি মেরে মেরে দেখে আর কি, যে দেখো তো এটা তো নামাজও পড়ে। তো এইভাবে দেখলাম যে অ্যাটলিস্ট যারা আমার গার্ডগুলো ছিল এদের সঙ্গে একটা ভালোই সম্পর্ক হলো। তারা গোপনে কিছু এসে তাদের বাসা থেকে খাওয়া আমাকে দিত, যে দেখো আমার বাড়িতে ভালো খাওয়া হয়েছে, তোমাকে দিলাম, এটা খুব অপরাধ তোমাকে দেওয়া, কিন্তু তুমি ভালো মানুষ দেখি তোমাকে দিলাম। তো ওদের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তো আমি তো যখন চলে আসলাম, আমি তো সেটা ফিল করেছি যে সাধারণ মানুষ ওখানকার, আর বিশেষ করে এত পাঠান ছিল, এদেরকে আমাদের সম্পর্কে একদম একটা মিথ্যা ভুল, একদম মিথ্যা, মানে এত মিথ্যা। তো আমি একবার ওই জিজ্ঞাসাবাদের মধ্যে ওরা যখন বলল যে দেখো তোমাদের এত মানে মিস ইনফরমেশনের উপরে তোমরা কিভাবে চলছো, যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের 1000-এর বেশি হিন্দু শিক্ষক আছে, ওই পার থেকে এসে তোমাদের মাথায় এগুলো মানে ধোলাই করছে, মগজ ধোলাই করছে, এগুলো তোমাদেরকে কে বুঝ দিয়েছে, কে বলেছে? আমি হেসে পড়লাম। হ্যাঁ তুমি হাসতেছো, তোমার তো গুলি করা যেতে পারে, করতে পারো, কিন্তু এগুলো তো কি বলবো, হাসবো না কানবো? তোমরা যেটা বলছো এটা একদম বাজে কথা। আচ্ছা আমি তো ওখানে শিক্ষকতা করছি, আমাদের মানে এককালে হয়তো 47-এর আগে এরকম ছিল, কিন্তু আমাদের এত এখানে সংখ্যা বেড়েছে যে আমাদের এই সায়েন্স, সোশ্যাল সায়েন্স এগুলো মিলে 1200 টিচারের মধ্যে তো 1100, আমরা অন্তত 1100 কেন 1150 মুসলমান আছি। এটাও মানে তারা এইভাবে মিথ্যা মানে প্রচার করেছে, নিজেকে বুঝিয়েছে, ওখানে বোঝানোর চেষ্টা করেছে। মাননীয় প্রধান বিচারপতি গত বুধবার কিছু কথা বলেছেন, আমি কথাগুলো শোনাই। তিনি বলছেন, মানুষের মধ্যে সহিষ্ণু ভাব আশ্চর্যজনকভাবে লোপ পাচ্ছে। এই উগ্রতা ও অসহিষ্ণুতা মোকাবেলায় মানুষকেই এগিয়ে আসতে হবে। সন্ত্রাসবাদ জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তিনি আরো বলছেন, নারী ও শিশু অধিকার এবং মানবাধিকার বিষয়ে আমাদের সমাজ তথা রাষ্ট্র এখনো যথেষ্ট যত্নবান নয়। ফলে অহরহ নারী অধিকার ও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে একটি সভ্য সমাজে, যা কোনোভাবেই কাম্য নয়। নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এলেও এখনো বহু ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। রাষ্ট্রের সমতা বিধানে নারীর সম অধিকার প্রতিষ্ঠা করতেই হবে, একেবারে একটু জোর দিয়ে তিনি বলেছেন। এবং আমি যার সামনে বলছি মানবাধিকারের ব্যাপারে, আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে তিনি আগাগোড়া সোচ্চার। স্যার আপনার কি মনে হয় এই যে মাননীয় বিচারপতি? না, এটা তো এক অর্থে বলা যায় যে উনি উদ্বেগ প্রকাশ করেছেন। তো আমরা তো সবাই করব যে পত্রপত্রিকায় যেগুলো আমরা পাচ্ছি এবং নারী সংগঠনের মধ্যে থেকে ওনাদের সঙ্গে তো আমার মানে বেশ মানে কথা হয়, তো তারাও খুব উদ্বিগ্ন যে নারী সমাজে আজকে বিভিন্নভাবে তারা একটা অসহায়তার কথা বলে। এবং এই যে আমাদের ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগরে যেটা পয়লা বৈশাখে যেটা তারা ভুগতে হলো, তো এইগুলো খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। স্বাধীন বাংলাদেশে যেখানে আমরা সবসময় গর্ব করেছি যে আমাদের এখানে একটা উন্নত সমাজ, আমাদের নারী পুরুষদের মধ্যে আমাদের যেটা ইউনিভার্সিটিতে যেটা আমরা এই ধরনের ঘটনা তো আমরা তো আমাদের সময় দেখি নাই। তো অফকোর্স যেটা হয়েছে যে ইতিবাচক থেকে দেখি যে নারীদের এখন অংশগ্রহণ শিক্ষার ব্যাপারে অনেক বেড়েছে, অসাধারণভাবে বেড়েছে। আমার তো ধারণা যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 50%-এর বেশি এখন নারী। তো এটা একটা হয়তো কারণ হতে পারে যে তারা যেহেতু এভাবে তারা সংখ্যাও বেড়েছে, তাদের উপরে নানান রকমের মানে সেই যেসব অভিযোগ আসতেছে, কিছু শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তাদেরকে হয়রানির ব্যাপারে, আর কিছু কিছু ছাত্র অথবা যুবকরা তাদেরকে অন্যরা এই যে তনুর ব্যাপারে যেটা এখন শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে। তো এইগুলো তো কিছুটা সমাজের অবক্ষয়ের জন্য হচ্ছে, এটা অনস্বীকার্য। বাট ইতিবাচক দিক থেকে দেখলে আমাদের নারী সমাজও সংগঠিত হয়ে
তাদের অধিকারের জন্য কিন্তু অনেক অগ্রগতি তারা লাভ করেছে তাদের আন্দোলনের মধ্যে দিয়ে। সম্মিলিত নারী সমাজ, মহিলা পরিষদ, মহিলা সমিতি, অন্য যেসব ওনাদের ইভেন ছাত্র সংগঠনগুলো, ছাত্র সংগঠনের মধ্যে, হ্যাঁ শিওর। তো এইগুলোতে বেশ তারা মানে শক্তভাবে তারা এই অভিযোগগুলো তুলে ধরছেন এবং জনগণের সহায়তায় তারা চান যে এই আমাদের সমাজ থেকে, এটা তো রোগ যেগুলো আমরা পত্রিকায় পড়ছি, আর এদের কিন্তু যারা অপরাধী তাদের কিন্তু সংখ্যা এত বেশি না। 16 কোটি মানুষ, 17 কোটি মানুষ আমাদের দেশে, পত্রপত্রিকায় অনেকগুলো কেস হচ্ছে, কিন্তু টোটালি যদি মানে এটা দেখেন তো 17 কোটি মানুষের মধ্যে সেরকম মানে হারে এটা হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে এটা উদ্বেগের কারণ। কিন্তু আমাদের সমাজে এটা অনাকাঙ্ক্ষিত এবং যেসব জায়গা থেকে এগুলো হচ্ছে সেসব জায়গা থেকে আমাদেরকে আশা করি নাই যেটা হবে। যেমন ছাত্রদের মধ্যে থেকে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রদের মধ্যে থেকে, শিক্ষকদের মধ্যে থেকে এরকম কোনো ঘটনা যদি, এছাড়াও মা বাচ্চাকে মেরে ফেলছে, বাচ্চাকে মেরে প্রেমিকের সঙ্গে চলে যাচ্ছে, যেগুলো আমরা কল্পনাই করতে পারি নাই কখনো। এইগুলো কিছুটা তো না, এই জন্য অনেকে কিন্তু দায়ী করছেন, বিশেষ করে বিরোধী দলগুলো বলছেন যে গণতান্ত্রিক পরিবেশটা নেই বলে, অথবা ইনস্টিটিউশনটা সেভাবে দাঁড়ায়নি বলে, আইনের সাথে। এটা জটিল প্রশ্ন যে আসলে যেটা বলা যায় যে মানবাধিকারের জন্য যে সংস্কৃতি, জি, সেখানে যেভাবে সেই সংস্কৃতিটা গড়ে ওঠার কথা, সেটা যতটুক ওঠার কথা ছিল সেটা হয়তো হয়নি। এর কারণ আমি মনে করি যে আমরা যখন সংবিধানে মানবাধিকারের কথা লিখেছি, এটা সবাই ঐক্যমতে ছিল যে অবশ্যই আমাদের এই দেশে মানবাধিকারের প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে, নারী পুরুষের মধ্যে যে বৈষম্য ছিল সেটা কমে আসবে, সমান সুযোগ তারা ভোগ করবেন নারী পুরুষরা। এটা অন্তর থেকে সবাই বিশ্বাস করেছে, চেয়েছে, এবং আমরা স্পষ্ট করে যখন লিখেছি এটা নিয়ে কোনো প্রশ্নই আসেনি। আর বিশেষ করে যেটা 71-এ যেটা ঘটেছিল, নারীর উপরে যে ধরনের অত্যাচার হয়েছিল, মানে যে পশু সুলভ যেভাবে তারা মানে আক্রমণগুলো চালিয়েছিল পুরুষের উপরেও, কিন্তু নারীদের উপরে বিশেষ করে, তো সেই ব্যাপারে তো আমাদের প্রতিক্রিয়া হয়েছে যে বাংলাদেশে অন্তত নারীদেরকে এইগুলো যেন ভুগতে না হয়। তো যদিও সেই 72-73-এর দিকে পুলিশও খুবই মানে একটা আমাদের নগণ্যভাবে ছিল, তখন আমি তো মনে আছে যে কোনো ইউনিফর্মও তাদের ছিল না, লুঙ্গি পরে পুলিশ এখানে ডিউটি করেছে 72-এ। তো তখনও কিন্তু আমরা আইন শৃঙ্খলার একটা অবস্থা ফিরিয়ে এনেছিলাম। কিছু গাড়ি টাড়ি হাইজ্যাক হতো, এটা মনে পড়ছে, কিন্তু মানুষ সেদিকে আমি যদি চিন্তা করেন তো আমরা তো সেভাবে নিরাপত্তাহীন আমরা অনুভব করি নাই। তো এইগুলো কিছুটা পরে, একটা তো ছিল যে অস্ত্র অনেকেরই হাতে ছিল, যে কারণে তখনও ফিল করা হতো যে পুলিশের হাতে, থানার হাতে যে অস্ত্র নাই সেটা অনেকজন ব্যক্তির হাতে চলে গেছে। কিন্তু তারপরেও এই ধরনের আইন শৃঙ্খলার অবস্থা যেটা মানে এখন কেউ কেউ অভিযোগ করেন, এই যে হত্যাকাণ্ডের, আর জায়গায় জায়গায় এটা মানে আমি তো মনে করি এটা একটা কোনো রোগ আমাদের সমাজে ঢুকেছে। এটা সুস্থ সমাজ এটা হওয়ার কথা না, যে কথায় কথায় মানে গুলি করে মেরে ফেলা হয়। এই যে কোনো কথা নিয়ে যে একটা আবাসিক হলে কোন কক্ষে কে থাকবে এটাকে কেন্দ্র করে একটা ছাত্র আরেক ছাত্রকে খুন করবে, এটা অকল্পনীয়, বাট হচ্ছে। এই ধরনের কোনো ছোটখাটো ব্যাপার নিয়ে মতবিরোধ হচ্ছে, ঝগড়া হচ্ছে, একে অন্যকে মেরে ফেললো। তো তারপরে এই যে কাউকে বিয়ের প্রস্তাব দিল, সে বিয়ে প্রস্তাব গ্রহণ করে নাই, গুলি করলো অথবা অ্যাসিড মেরে দিল। এইগুলো তো একটা অসভ্যতার মানে পরিচয় আমরা দেওয়া শুরু করেছি। এখন আমি তো মনে করি বিশেষ করে মিডিয়াতেও এটা ভালোভাবে ক্যাম্পেইন চালানো দরকার। এই মিডিয়াতে কিন্তু যথেষ্ট আছে বলেই আমরা পাচ্ছি এই খবরগুলো। আপনি জাতিসংঘের অডিও ভিজুয়াল ইয়েতে টেকসই অর্থনীতি, গণতন্ত্র, এগুলির ব্যাপারে দুটো বক্তৃতা দিয়েছেন গুরুত্বপূর্ণ। এগুলো তো ইংরেজিতে নিশ্চয়ই দিয়েছেন, এগুলো কি বাংলা হয়েছে? হতেও পারে, আমি দেখবো, আমার ফাইলগুলোতে খুঁজে দেখবো, কারণ অনেকেই আগ্রহের সঙ্গে এসে নিয়ে অনুবাদ করে না। স্বাভাবিক, যেটা আপনার চিন্তা, আমরা যা চাচ্ছি যে আপনার চিন্তাটা আমরা যেন পাই, সুযোগ পাই আর কি। একটা অনুরোধ করতে চাই আপনাকে। জি বল। অত্যন্ত
বর্ণাঢ্য জীবন আপনার। সে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ৭১ পেরিয়ে সংবিধান আইনমন্ত্রী হিসেবে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ, পেট্রোলিয়াম খনিজ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ, তারপর যাওয়ার আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্মেলনে যাওয়া, মানবাধিকার রক্ষা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিভিন্ন জায়গায় আপনি ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি জায়গায় বক্তৃতা দিয়েছেন। তো আমরা স্বাভাবিকভাবেই আশা করব যে আমরা যদি প্রিন্ট মিডিয়াতে প্রিন্ট হিসেবে যদি পেতাম আর লেখাগুলো, বিশেষ করে আপনার আত্মজীবনীর লেখার কথা নিশ্চয়ই কেউ বলেনি বোধ হয়। আমি ঠিক আত্মজীবনী না লিখলেও একটা বই আমার প্রকাশ হয়েছে, সেটা ওই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ৬৬ থেকে ৭৪ পর্যন্ত। এইগুলো আমি ঘটনা যেগুলো কাছে থেকে দেখেছি, আর বিশেষ করে ৬৬-তে তো বঙ্গবন্ধুর কর্মী হয়ে যেটা ওনার কাছে থাকার যে সুযোগ হয়েছে, তাজিন ভাইয়ের সহায়ক হিসাবে কাজ করার যে সুযোগ ৭৫ পর্যন্ত পেয়েছি, সেইগুলো আমি চেষ্টা করেছি লিখে দেওয়া আর কি। কেন এটা তো অনেকেই সবচেয়ে আমরা বঞ্চিত হয়েছি যে বঙ্গবন্ধু সে লেখাটা রেখে যেতে পারেনি, যেটা আমাদের ৭৫-এ আমাদের কথা ছিল যে আমরা অগাস্ট মাসে বিদেশে যাব। উনি বলছেন আমি 2 সপ্তাহ ওখানে সময় অফ নিয়ে তোমার প্রশ্নগুলো রাখো, আমি সব উত্তর দেব। গফার চৌধুরীর সঙ্গে তো ওনার মস্কোতে লেখাগুলো শুরু করেছিলেন। তাজিন ভাইয়ের তো ওনার লেখার অভ্যেসও ছিল, আর এটা রিয়েল ইতিহাস আমরা পেতাম যদি ওটা ওনার সুযোগটা পেতাম। এবং জেলখানায় যে ওনার একটা ডায়েরি ছিল, সেটা কেউ আর বের করতে পারো না, কোথায় গেল সেটা, হয়তো কেউ নষ্ট করে দিয়েছে। তো এইগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি। তো আমি মনে করছি এটলিস্ট যার যতটুকু জানা আছে সেটা আমাদের রেকর্ড করে দেওয়া দরকার, লিখে দেওয়া দরকার। একটা কথা আমি বলতে সংকোচ লাগছে আর কি, আজকাল প্রায় দেখা যাচ্ছে কি সরকারি দল কি বিরোধী দল, রাজনীতিবিদরা কথা বললে পর সাধারণ মানুষ কেন যেন সন্দেহের চোখে সংশয়ের দিকে তাকায়। কিন্তু ৭৫-এর আগ পর্যন্ত বোধহয় এই ঘটনাগুলো ঘটেনি, ভিন্ন ছিল। আমার মনে হয় না। জনগণ আস্থা রাখতো, বিশ্বাস পথ আলাদা, ভিন্ন চিন্তা আলাদা, কিন্তু আস্থা রাখতে পারত। এই আস্থা পুনরুদ্ধার করার কোনো পরামর্শ কি আপনি দেবেন? সেটি তো আমি বলি, সুস্থ রাজনীতি ফিরে আসা দরকার। সুস্থ রাজনীতির কথা ছিল যেটা বঙ্গবন্ধু আমাদেরকে তাজিন ভাইদের কাছ থেকে আমরা কাছে থেকে দেখে শিখেছি, যে সত্য কথা বলো, যেটা বলো সেটা করতে হবে, জীবন দিয়ে হলেও সে যদি কেউ প্রতিশ্রুতি দিয়েছো সেটা করতে হবে, পালন করতে হবে। এটা আমি লক্ষ্য করেছি যে যদি বলো যে আমি এই জিনিসটা করব, সবাই যদি আমাকে এই দায়িত্ব দেয় আমি এটা পালন করব, তো দেখেন না তারা তো জীবনের ঝুঁকি নিয়েছেন। তো সেই জিনিসটা সবাইকে বোঝানো হতো। এই যে আমাদেরকে শপথ নেওয়ালেন ৭১-এর ইলেকশনের পরে, যে সবাই শপথ নাও যে আমরা যদি বিশ্বাসঘাতকতা করি, কথা দিয়ে কথা না, আমাদের জ্যান্ত কবর দিতে পারবে মানুষ। শুনতে এটা কেমন লাগে আর কি, যে মানুষকে বললেন যে এরা মানুষ তোমার সামনে দাঁড়িয়ে শপথ নিয়ে কথা বলছে, যদি কথা না রাখে জ্যান্ত কবর দেওয়া তোমাদের আমি বললাম যে তোমরা দেবে। তো এই সেন্সটা যেটা আমাদের মধ্যেও জাগলো, যে কথা যেটা মানুষকে দিতে হয় এটার কত মূল্য বেশি। আর যদি দেখে যে তোমরা যেটা বলছো সেটা করছো, সেটা করার সৎ চেষ্টা হচ্ছে, তখন তো গ্রহণযোগ্যতা তোমাদের বাড়বে, বিশ্বাসযোগ্যতা তোমরা অর্জন করবে। এবং যে কারণে বঙ্গবন্ধু যে কথাগুলো বললেন সেটা রাখলেন, যে জীবনের বিনিময় হলেও আমরা তোমাদের অধিকার আদায় করে ছাড়ব। ওনাকে 2 বার প্রধানমন্ত্রীর অফার করা হয়েছে, এটা আমি কাছে থেকে দেখেছি। ইয়াহিয়া খানও করেছে, আইয়ুব খানও করেছে। হেসে এটাকে প্রত্যাখ্যান করেছেন যে আমি তো এটা হওয়ার জন্য রাজনীতি করি নাই, আমি আমার মানুষের অধিকার আদায় করার জন্য করেছি। এবং মানুষ এটা কথা বুঝেছে। ওনাকে এই যে আগরতলা থেকে ওরা তো বলেছিল ঝুলিয়ে দেবে, উদ্ধার করলো তো মানুষ। আমাকে সে কথা একদম পরিষ্কার মনে আছে, বোধহয় ফেব্রুয়ারি মার্চ 69-এ, জেলের থালা ভাঙবো, শেখ মুজিবকে আনলো তো মানুষ। ওই জেনারেল যে ছিল, আমি তো ওখানে গেছি, জেনারেল বলছে ভাই দেখো তোমার লিডারকে বলো যে আমি মাইক দিচ্ছি, জিপ দিচ্ছি, ওরা যেন ক্যান্টনমেন্টে চালাও না করলে কিন্তু দেখো আমি তো জানি যে আমার তো আর তখন গুলি ছাড়ার কোনো উপায় থাকবে না। তো এইভাবে এলোপাতারি গুলি হলে
শত শত মানুষ মারা যাবে, কিন্তু তারপরে ক্যান্টনমেন্টের কি অবস্থা হবে আমি তো সেটা বুঝতে পারছি। তো ওনাকে বলো যে আমরা কালকে 12টার মধ্যে ওনাকে আমি গাড়িতে করে বাসায় নিয়ে যাব। তো সবাই কিন্তু উনি বলছেন আমি একা তো না, আমি এতগুলো লোকের সাথে এখানে আসামি আছি, আমাকে একা ছাড়লে হবে না। এই শর্তের উপরে তারা মাইক নিয়ে বলল, মানুষরা তখন ব্যাক করলো। আর ঠিক পরের দিন একদম 12টা 5 আমি ফোন পেয়েছি 32 নম্বর থেকে যে বঙ্গবন্ধুকে নিয়ে এসছে এখানে। আমরা ছুটে গেছি, তখন তো হাজার হাজার মানুষ। তো এই কথাগুলো তো মানে মানুষকে, আমাদের সময়কার মানুষগুলো জানে। তো আপনি ঠিকই বলেছেন যে আপনিও এসব কথা আপনার শোনেন, যে তখন রাজনীতি কি ছিল, যে রাজনীতি যারা বিদ যারা ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আসল নেতৃবৃন্দ যারা, তো প্রমাণ করলেন কারা। নেতা তো অনেকেই দাবি করত, কিন্তু 70-এর ইলেকশন তো প্রমাণ করলো যে মানুষ কাদেরকে নেতা হিসাবে গ্রহণ করেছে, কাদেরকে সমর্থন দিয়েছে। সেই নেতাগুলোর কথাগুলো যদি দেখেন, বিশ্বাসযোগ্য ছিল এবং বিশ্বাস মানুষ করেছে, এবং তারা যেটা বলেছেন সেটা করেছেন। তুমি এই 6 দফার পক্ষে ভোট দাও, তোমাদের অধিকার আদায় করে দেবো, জীবনের বিনিময় হলেও করে দেবো। তো ওনারা তো কোনো আপোষ তো করেন নাই। মানে প্রাইম মিনিস্টারশিপ কাউকে, পাকিস্তানের প্রাইম মিনিস্টারশিপ, সারা পাকিস্তানের, বলছে আপনি হয়ে যান। মানে উনি এক মুহূর্ত মানে দেরি করেন, বলছেন না এটার জন্য তো আমি রাজনীতি করি না। সত্যি সময় নেই, আমি অনর্গল কথা শোনা যাবে, এবং এই শোনাগুলো হচ্ছে ইতিহাসের একটি পাতার লাইন, পংক্তির পর পংক্তি আমাদেরই কথা। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ।